মাহিবা বলল, অরণ্য, আমি তোমাকে কখনো ভালোবাসিনি। আমি তো ভালোবাসি আকাশকে। আমি আকাশকে বিয়ে করব। তোমার সাথে যা ছিল সেটা একটা সাজানো নাটক। সাজানো নাটক মানে? হ্যাঁ, সাজানো নাটক। আমি কলেজে পড়ি সময় আকাশকে ভালোবাসতাম, আকাশও আমাকে ভালোবাসতো, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে একটাই সমস্যা ছিল, তা হলো টাকা। আমি মধ্যবিত্ত পরিবারে ছিলাম আর আকাশের পরিবার ছিল নিম্নবিত্ত। তার উপর আকাশের পড়াশুনো করা ছিল না, এত স্টুডেন্ট ভালো ছিল না। অপরদিকে আমি মেডিকেলে পড়তাম। আকাশকে আমার পরিবার কোনোভাবেই মেনে নেবে না, বুঝতে পারছিলাম। আর আমিও আকাশকে ছাড়া বাঁচবো না। আমাদের রিলেশনে একমাত্র বাধা টাকা। দুজনে খুব চিন্তায় পড়ে গেলাম। এটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হতো। কী করব বুঝতে পারছিলাম না। এত টাকা কিভাবে পাবো তাও বুঝতে পারছিলাম না। এটা বুঝতে পারছিলাম না আমাদের ভালো থাকার জন্য টাকার খুব দরকার। হঠাৎ একদিন খেয়াল করলাম তুমি আমাকে ফলো করছো। আমার দিকে তাকিয়ে থাকো, বুঝতে পারছিলাম তুমি আমাকে ভালোবেসে ফেলছো। তোমার খোঁজ নিয়ে জানলাম তুমি এক বাবার এক ছেলে। বাবা মানে অনেক টাকা পয়সার মালিক। আমি আকাশকে বললাম, আকাশ জানো, আমাদের মেডিকেলে এক ছেলে আমাকে মনে হয় পছন্দ করে, সারাদিন ফলো করে আমার দিকে তাকিয়ে থাকে। ছেলেটার নাম অরণ্য। খোঁজ নিয়ে জানলাম বাবার নাকি অনেক টাকা। ছেলেটা খুব বোকাশোকা জানো। আকাশ আমার কথা শুনে একরাশ হাসি দিয়ে বলল, তাহলে তো আমাদের কপাল খুলে গেছে। কপাল খুলে গেছে মানে? আমি যা বলি তুমি তাই করলেই হবে। আমার কথাটা শুধু মন দিয়ে শোনো, যদি আমাকে হারাতে না চাও। হ্যাঁ বলো, কি করতে হবে? তোমার জন্য আমি সবটা করতে পারবো, তবুও তোমাকে হারাতে চাই না। তাহলে শোনো, তুমি ছেলেটার সাথে জাস্ট প্রেমের নাটক করবে, যত পারো তাকে ইমোশন করো, আর তার দুর্বলতার সুযোগ নিয়ে যত পারে টাকা নাও। যেহেতু বড় লোক আর টাকা পয়সা মা বাবা নেই, আর সবচেয়ে বড় কথা হলো তোমার প্রতি দুর্বল, সেহেতু টাকা আদায় করতে সমস্যা হবে না, আর আমাদেরও প্রবলেম সলভ। তুমি যা বলবে তাই হবে, তবুও তোমাকে হারাতে পারবো না। আমি যে তোমায় বড্ড ভালোবাসি। এরপর আকাশের কথা মতো কলেজ ফাংশনের দিন তোমার সাথে কথা বলে নাটক করা শুরু করি। একের পর এক নাটক করি। আকাশ ছিল নাটকের লেখক আর আমি ছিলাম অভিনেত্রী। তোমার কাছ থেকে একের পর এক বায়না করতাম আর তুমি আমার সে বায়না পূরণের জন্য মরিয়া হয়ে উঠতো। তোমার থেকে টাকা নিয়ে আকাশের সাথে ডেটে যেতাম, কিন্তু সমস্যা ছিল যে বিয়ের আগে তো তোমার কাছ থেকে বাড়িঘর লিখে নেওয়া যাবে না। তাই দুজনে মিলে ঠিক করলাম বিয়ে ঠিক হলে বাড়ি লিখে নিব, আর বিয়ের দিন তুমি যা গয়না দিবে তা নিয়ে পালিয়ে যাব। তাই তুমি বলার সাথে সাথে বিয়েতে রাজি হয়ে গেলাম, কিন্তু বাড়ি লিখে নিতে পারিনি তখন। তাই ভাবলাম গয়না নিয়ে পালাবো, কিন্তু বিয়ের আগের দিন আকাশ বলল আমাদের এই গয়না দিয়ে কিচ্ছু হবে না, তুমি বিয়েটা করে নাও। মানে আকাশ, আমি তোমাকে ভালোবাসি, অরণ্যকে কেন বিয়ে করব? পাগল হয়ে গেছো তুমি? আরে বোকা মেয়ে, বিয়ে না, নাটক করবা। নাটক করে বিয়ে করে অরণ্যের কাছ থেকে সুযোগ বুঝে দুইটা বাড়ি লিখে নিবা। তাহলে আমাদের জীবনে আর কোনো টাকার কষ্ট থাকবে না। আমিও আকাশের কথায় রাজি হয়ে গেলাম। বিয়ে করে ফেললাম তোমাকে। বিয়ের পর সুযোগ খুঁজতে লাগলাম তোমার কাছ থেকে দুইটা বাড়ি লিখে নেব, কিন্তু আমি সুযোগ বের করার আগে তুমি সুযোগ বের করে দিছো। আমাকে জন্মদিনের আমাকে সারপ্রাইজ দিয়েছো, আর আমিও সুযোগটা কাজে লাগিয়ে তোমার কাছ থেকে বাড়ি লিখে নিই। কিন্তু বাড়ি বিক্রি করতে আর ডিভোর্স পেপার রেডি করতে আর আকাশকে বিয়ে করতে প্রায় 1 মাস দেরি হয়ে যায়। আর আজকে সব কাজ সম্পন্ন হলো, তাই তোমাকে জানালাম। আর শোনো, তুমি ডিভোর্স না দিলেও 3 মাস পর এমনি ডিভোর্স হয়ে যাবে। আর আমি আকাশকে বিয়ে করে নিয়েছি। আমরা বিদেশে চলে যাব। ও কিছুক্ষণ পর আসবে, ওর সাথে আমি চলে যাব। মাহিবা, এসব কি বলছো? এতদিনের ভালোবাসা স্মৃতি সব মিথ্যে আর সব নাটক। বিবেক বাঁধলো না আমার সাথে এত বড় নাটক করতে? আমি কি ক্ষতি করেছিলাম তোমার? তোমাকে যা বলছি ঠিক বলছি। তুমি কোনো ক্ষতি করোনি, কিন্তু আমাদের ভালোবাসা পূর্ণতার জন্য তোমাকে এইটুকু কষ্ট দিতেই হতো, তা না হলে আমরা ভালো থাকতাম না। তাই বলে এত বড় ধোঁকা, এত বড় ছলনা পারলে কি করে? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তো জানো। কেন আমাকে এভাবে কষ্ট দিলে? সরি অরণ্য, এছাড়া আর কোনো উপায় ছিল না। মানে কষ্ট নিও না। আর একটা সুসংবাদ দেই তোমার কাছে। এটা সুসংবাদ কিনা জানি না, তবে আমার কাছে সুসংবাদ। বিয়ের 1 মাস পর জানতে পারি তোমার আর আমার বাচ্চা আমার পেটে এসেছে। 15 দিন আগে আমি আর আকাশ মিলে ওইটাকে নষ্ট করে দিই। কত বড় অন্যায় তুমি কীভাবে করলে মাবিয়া? মা হয়ে নিজের বাচ্চাকে নষ্ট করতে পারলে? কিছু করার নেই আকাশ, সেজন্য আমি সব করতে পারি। আকাশ চলে আসবে, আমি ওর সাথে চলে যাব। হঠাৎ টুংটাং কলিং বেলের আওয়াজ শোনা গেল। মাবিয়া দরজা খুললো। খেয়াল করলাম একটা ছেলে এসেছে। মাবিয়া তাকে জড়িয়ে ধরে আমার কাছে আনলো আর বলল, অরণ্য, এ আকাশ আমার স্বামী। আর আকাশ, তুমি তো অরণ্যকে চেনো। আকাশ একটা বিদঘুটে হাসি দিয়ে আমার দিকে তাকালো আর বলল, হাই ব্রো। জীবনে চড়াই উতরে আসে, আপনার জন্য আমাদের ভালোবাসা আজকে পূর্ণতা পেল। কিন্তু ব্রো, ভালোবাসা অন্ধ হলেই হয় না। আর ভালোবাসা পেতে হলে বুদ্ধি লাগে, টাকা আর কোয়ালিটি দিয়ে কিচ্ছু হয় না। আমি মাবিয়াকে নিয়ে গেলাম, ভালো থাকবেন, এ বলে তারা চলে গেল। সেদিনে আমি এতটা কষ্ট পেয়েছিলাম আমি জানি না, শুধু এতটুকু
এতটা কষ্ট পেয়েছিলাম যে শোকে পাথর হয়ে গিয়েছিলাম। ধাক্কাটা সামলাতে অনেক সময় লাগলো, তারপর আবার কাজে মনোযোগ দিলাম। মাবিয়ার জন্য একটু হাহাকার ছিল, তবু একদিন হাসপাতালে কেউ ছিল না আমি ছাড়া। হঠাৎ খেয়াল করলাম একটা মেয়ে আসলো আর বলল, ডাক্তার সাহেব আমার পেটে খুব ব্যথা, একটু আলট্রাসোনোগ্রাফি করে দেখেন না কী হয়েছে। পেটে ব্যথায় নড়তে পারছি না। মেয়েটা কান্না দেখে বুঝতে পারলাম মেয়েটা হয়তো অনেক কষ্ট পাচ্ছে পেটের ব্যথায়। কিন্তু এই মুহূর্তে হাসপাতালে কোনো মহিলা মানুষ নেই। ওনাকে একা আলট্রা রুমে নিয়ে কি করে যায়? সারা হাসপাতালে একটা নার্স ছিল না। আমি বাধ্য হয়ে ওনার কান্না দেখে একাই আলট্রা রুমে নিয়ে যাই। আলট্রা রুমে যাওয়ার পর উনি দরজা লাগিয়ে দিল আর বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না উনি এমন কেন করছেন। আমি ওনাকে বললাম, আপনি এমন করছেন? আমি তো কিছুই করিনি, আমাকে এভাবে ফাঁসাচ্ছেন কেন? উনি আরও জোরে চিৎকার করতে লাগলো। আমি ভয় পেতে লাগলাম, উনি এমন করছেন কেন? এই ভেবে ভয়ে রুমের দরজা খুলে ফেললাম। দেখলাম আমার কলিগ দাঁড়ানো আর সাথে কিছু লোক। আমার কলিগ বলে উঠল, ছি অরণ্য সাহেব, আপনি এমন কাজ করলেন? দেখুন আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আপনি যে কিছু করেননি তা তো বুঝতেই বা দেখতেই পাচ্ছি। আপনার বউ আপনাকে এই জন্য ছেড়ে গিয়েছে, তাই না? সেদিনে আমার কথা কেউ বিশ্বাস করেনি। আমার নামে ধর্ষণের মামলা হলো। হাসপাতালে এক নার্স জিজ্ঞাসা করেছিল আমি কেমন। উনিও সেদিন মিথ্যে সাক্ষী দিয়েছিল, বলেছিল আমি এতদিন ভয়ে মুখ খুলিনি। এ অরণ্য সাহেব আমাকে অনেকবার কুপ্রস্তাব দিয়েছে, অনেকবার আমাকে ব্যবহার করার চেষ্টা করেছে। উনি একজন বদমাইশ লোক, ওনার যোগ্য শাস্তি কামনা করছি। আমি সেদিন বুঝতে পারিনি উনি কেন আমার নামে এমন মিথ্যে বলল। যে আমি মাবিয়াকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকাইনি, সে আমাকে এতটা দোষারোপ করলো। আমাকে ধর্ষণের জন্য শাস্তি দেওয়া হলো, পত্রিকায় বড় করে হেডলাইন দেওয়া হলো, আর অবহেলিত মেয়েকে ধর্ষণের দায়ে ডাক্তার অরণ্যকে শাস্তি প্রদান করা হয়েছে। ধর্ষকের হিসাবে আমার ছবি ছাপা হলো, আমাকে চাকরিচ্যুত করা হলো, 2 বছর জেল দেওয়া হলো। পরে জানতে পারি আমার কলিগ ওদেরকে দিয়ে আমাকে ফাঁসিয়েছে, কারণ আমার পরিচিত বেশি ছিল। রোগীরা ওর কাছ থেকে বেশি আমার কাছে আসতো, এই জন্য মেয়ে দুইটারে টাকা দিয়ে এই কাজ করিয়েছে। হায় রে টাকা! সামান্য কটা টাকার জন্য মেয়ে দুইটা আমার জীবনটাই নষ্ট করে দিল, আমার মান সম্মান সব শেষ করে দিল। বাইরে মুখ দেখাতেও আমার এখন কষ্ট হয়। কী দোষ ছিল আমার? আমার নিজের মা আমাকে ছেড়ে চলে গেল। আমাকে ছেড়েই যদি যেতে তা হতো, আমাকে জন্ম কেন দিলে? কি ক্ষতি করেছিলাম আমি তাদের? আমার ভালোবাসা আমাকে ধোঁকা দিলে। কিভাবে পারলা একটা মেয়ে শুধুমাত্র টাকার জন্য আমার সাথে এত বড় ছলনা করতে? কিভাবে পারলা আমাকে কষ্ট দিতে? কিভাবে পারলা আমার বাচ্চা আসার আগে খুন করতে? আমার দোষটা কোথায় ছিল? ভালো ডাক্তার হয়ে আমি আজকে চাকরিচ্যুত, ধর্ষণ না করেও আমি আজকে ধর্ষক। দোষটা আমার কোথায় ছিল? এসব কিছু হয়েছে ছলনাময়ী নারীর জন্য। আমি দেখেছি নারীর রূপগুলো। নারীরা শুধু ঠকাতে জানে, ছলনা করতে জানে। বাবা ঠিকই বলেছিল, নারী হলো এক ছলনাময়ী বিষাক্ত জাল। আজকে এই কথার মানেটা ঠিক বুঝতে পেরেছি। এখন কোনো নারীকে আমার সহ্য হয় না, কোনো নারীকে কষ্ট পেতে দেখলে আমার শান্তি লাগে। নারী আমার কাছে ঘৃণিত বস্তু ছাড়া কিছুই না। তোমার আগে একটা মেয়েকে এনেছিলাম, সে পালিয়ে গেছে। তোমাকে সুযোগ দিয়েছিলাম পালানোর, তুমি পালাওনি, তাই এত কিছু তোমাকে বললাম। ডালিয়া অরণ্যর কথা শুনে বেশ অবাক হলো। অরণ্যের মনে যে এত কষ্ট লুকিয়েছিল ডালিয়া বুঝতেই পারেনি। ডালিয়া সবসময় মনে হতো পুরুষ মানুষ জন্তু আর জানোয়ার, আর এখন অরণ্যর কথা শুনে মনে হচ্ছে মেয়ে মানুষও কম না। ভালোই বুঝতে পারছিল অরণ্য বারবার প্রতারণার শিকার হচ্ছে, আর এসব বিশ্বাসঘাতকতা আর প্রতারণা অরণ্যকে এমন বানিয়েছে। হঠাৎ ডালিয়া খেয়াল করলো অরণ্য একটা বিদঘুটে হাসি দিচ্ছে। ডালিয়া ভয় পেয়ে গেল। অরণ্য এভাবে হাসছে কেন? ভয়ে ভয়ে ডালিয়া অরণ্যকে বলল, অরণ্যবাবু এভাবে হাসছেন কেন? অরণ্য ডালিয়ার কথা শুনে দৌড়ে রান্নাঘরে গেল, আর রান্নাঘর থেকে এসে ডালিয়ার কথা শুনে দৌড়ে রান্নাঘরে গেল, আর রান্নাঘর থেকে এসে একটা গরম খুন্তি ডালিয়ার পিঠে চেপে ধরল। ডালিয়া চেঁচিয়ে উঠল আর বলল, ও আল্লাহ গো, জ্বলে যাচ্ছে আমার, এবার আমাকে ছেড়ে দিন। তোকে কষ্ট দিতে পারলে আমার শান্তি লাগে। ডালিয়া বুঝতে পারলো অরণ্য হয়তো মাবিয়ার কথা মনে পড়ছে, আর মাবিয়ার কথা মনে হলে অরণ্য মেয়েদের প্রতি ঘৃণা জন্মায়, আর অরণ্য ডালিয়াকে কষ্ট দেয়, আর অরণ্য মনে করছে এই কষ্টটা সে মাবিয়াকে দিচ্ছে। তাই ডালিয়া নিজেকে সামলিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি যদি আমাকে কষ্ট দিয়ে শান্তি লাগে আপনি কষ্ট দিন, আমাকে কষ্ট দিয়ে শেষ করে দিন, তবু আপনি ভালো থাকুন। অরণ্য ডালিয়ার কথা শুনে কিছুটা অবাক হয়। সে ভাবলো একটা মেয়েকে সে এত কষ্ট দিচ্ছে, আর মেয়েটা তার সুখের জন্য এসব বলছে। হয়তো এটা এই মেয়ে না। তাই অরণ্য ডালিয়াকে একটা লাথি দিয়ে বলল, তুইও ছলনা শুরু করলি? ভালো সাজার অভিনয় করছিস, আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস, তাই না? কিন্তু আমি তো আগের মতো বোকা না যে তোর কষ্টে গলে যাব, ছলনাময়ী কোথাকার। আপনি যা ইচ্ছা ভাবেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আপনার যদি আরও মারতে মন চায় মারুন, মেরে যদি আপনি শান্তি পান তাহলে মারুন, যত পারুন মারুন। আমাকে তো আপনি আপনার শাস্তির জন্যই কিনে এনেছেন, আমার কাজ তো আপনাকে শান্তি দেওয়া। এখন যদি আপনি মেরে শান্তি পান তাহলে মারুন, আমি তো আরও
কিছু সহ্য করতে পারবো না? সহ্য করা ছাড়া তো আমার উপায় নেই। অরণ্য ডালিয়ার কথা শুনে কোনোরূপ কথা না বলে সেখান থেকে প্রস্থান নিল। অরণ্য যাওয়ার পর ডালিয়ার রুমে চলে আসলো। ডালিয়ার পিঠটা হাত দিতে দিতে পারছে না ডালিয়ার পিঠটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। কিন্তু তবুও আজকে অরণ্যর প্রতি ডালিয়ার ঘৃণা জন্মাচ্ছে না। কেন জানি না, আজকে অরণ্যর প্রতি অদ্ভুত ভালো লাগা আর মায়া কাজ করছে। অনেকদিন পর ডালিয়ার কোনো ছেলের প্রতি মায়া জন্মালো। ডালিয়ার কাছে সব ছেলেই নরপশু মনে হতো। এখন ডালিয়ার মনে হচ্ছে সব ছেলে এক না। সবাই শুধু মেয়েদের মাংসপিণ্ড ভাবে না, কিছু ছেলে মেয়েদের ভালোবাসা দিয়ে আগলে রাখে। এসব ভাবতে ভাবতে ডালিয়ার একটু চোখ বুঝলো। হঠাৎ অরণ্য ডালিয়ার রুমে আসলো। অরণ্যের আওয়াজ শুনে ডালিয়ার চোখ খুলে এবং খেয়াল করলো অরণ্যের হাতে কী যেন একটা। ডালিয়া মনে মনে ভাবলো এবার হয়তো কপালে আরও দুঃখ আছে। ডালিয়া কাঁপা কাঁপা স্বরে বলল, অরণ্যবাবু আপনি কিছু বলবেন? একটু এদিকে ফেরো। কোন দিকে? পিঠটা আমার দিক করে ফেরাও। কেন? আমি কি করছি? আবার কোনো ভুল করছি? এত প্রশ্ন করতেছো কেন? তোমাকে যা বলতেছি তাই করো। ডালিয়া অরণ্যের দিকে পিঠ ফেরালো। অরণ্য খেয়াল করলো ডালিয়ার পিঠটা পুড়ে লাল হয়ে ফোস্কা পড়ে গেছে। ডালিয়া ক্ষতটা দেখে অরণ্য নিজেকে বকতে লাগলো। লাগলো এত বড় অমানুষ্য কীভাবে হলো? এত বড় কাপুরুষ কীভাবে হলো যে একটা মেয়ের গায়ে এত নির্মমভাবে আঘাত করছে? অরণ্য এসব ভেবে নিজেকে আজকে খুব পশু লাগছে। অরণ্য হাতটা থেকে মলমটা বের করে ডালিয়ার পিঠে লাগিয়ে দিল। ডালিয়া আহ করে করে উঠল। ডালিয়া খেয়াল করলো অরণ্য তার পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। ডালিয়া যেন ভেতরে ভেতরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অরণ্যকে যতটা কঠোর ভেবেছিল অরণ্য তার থেকেও নরম মনের মানুষ। হয়তো পরিস্থিতি তাকে কঠোর করে দিয়েছে, কিন্তু মানুষটার ভিতরটা খুব মায়ায় ভরা। অপরদিকে অরণ্য পিঠে মলম লাগাতে লাগাতে বলল, ডালিয়া জানি না আমার মাথায় কী হয়। আমি তখন নিজেকে সামলাতে পারি না। নিজেকে খুব পাগল পাগল লাগে আর অস্থির লাগে, তাই তোমাকে আঘাত করি। তোমাকে তো আমি সুযোগ দিয়েছিলাম চলে যেতে, তুমি চলে গেলে না কেন? এখানে থাকলে যে তোমাকে আরও কষ্ট পেতে হবে। কোথায় যাব বলুন? আমার যে যাবার কোনো জায়গা নেই। এখানে আছি তবু ভালো আছি, কারণ এখানে শুধু শারীরিক আঘাত পাচ্ছি। কেউ তো আর আমার শরীরটাকে খুবলে খুবলে খাচ্ছে না। আমাকে যেতে হলে সেই পতিত পল্লীতে যেতে হবে, আর সেখানে গেলে একের পর এক নরপশু আমাকে খুবলে খুবলে খাবে। এটা থেকে আমি এখানে ঢের ভালো আছি। আপনার এই সামান্য কষ্ট আমার কাছে কিছু না। আর আমাকে যদি মেরে যদি আপনার একটু শান্তি হয় হোক। আপনার কাছে মেয়ে মানুষ সবচেয়ে ঘৃণিত বস্তু, আর আমার কাছে ছেলে মানুষ। দুজনের জায়গায় কষ্ট পাচ্ছি। একজন পুরুষের হাতে শিকার, আর একজন নারীর ছলনার হাতে। কিন্তু এটা বুঝতে পারছি পৃথিবীর সব পুরুষ এক না, এদের মধ্যে ভালো আর খারাপ আছে। শুধু এটাই বলবো এখানে খুব ভালো আছি। ডালিয়ার কথা শুনে অরণ্য যেন আরও বেশি অপরাধবোধ কাজ করলো। একটা মেয়েকে শাস্তি সে বিনা দোষে আর একটা মেয়েকে দিল, এত বড় অন্যায় সে কিভাবে করলো? এসব ভেবে ভেবে অরণ্য ভিতর ভিতর কষ্ট পেতে লাগলো। অরণ্য কোনোরূপ কথা না বলে চলে গেল। আর এদিকে ডালিয়া অরণ্যের এমন সহানুভূতি পেয়ে খুশিতে আত্মহারা। কিন্তু অরণ্যকে স্বাভাবিক জীবনে যে করে হোক ফেরাতে হবে। কিন্তু কিভাবে ফেরাবে ডালিয়া? কারণ অরণ্য তো কোনো মেয়েকেই বিশ্বাস করে না। মনে মনে ভাবলো আগের অরণ্যকে মনে বিশ্বাস আনতে হবে ভালোবাসা দিয়ে। কিন্তু কিভাবে? অনেক ভেবে ডালিয়া উপায় বের করলো। ভাবলো অরণ্যকে স্বাভাবিক জীবনে আনতে হলে আগে অরণ্য রুম থেকে এসব ছবি উল্টোপাল্টা জিনিস দূর করতে হবে। ডালিয়া যা ভাবলো তাই করলো। মনে মনে ফাঁক খুঁজতেছিল যে অরণ্য কখন বেরোয়। হঠাৎ খেয়াল করলো অরণ্য বাইরে গিয়েছে। ডালিয়া অরণ্যর রুমে গিয়ে মাভিয়ার ছবি, ডালিয়ার কাটা চুল ডালিয়ার ছবিগুলো খুলে ফেলে দেয়। রহমত চাচা ডালিয়ার এসব দেখে বলে, এসব কী করছো মা তুমি? অরণ্য যদি এসে দেখে তোকে যে খুব মারবে মা। চাচা মারলে মারুক, আমি অরণ্যর জন্য এমন করছি। তুমি কি চাও অরণ্য স্বাভাবিক জীবনে ফিরে আসুক? তা তো চাই মা, ছেলেটা আমার কষ্টে পাথর হয়ে গেছে রে। যদি চাও তাহলে আমি যা করি তাই করো। এসব কিছু কোথায় ফেলেছি অরণ্যকে বলবো না। মাভিয়ার যত ছবি আছে আর অরণ্যর মায়ের যত ছবি আছে সব ফেলে দাও চাচা। কিন্তু অরণ্য যদি রেগে যায়? আর অরণ্য রেগে গেলে তো তোকে মারবে রে মা, তোকে আঘাত দিবে, কষ্ট দিবে। তুই কি পারবি সহ্য করতে? চাচা তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিব। আমাকে যতই আঘাত করুক সহ্য করে নিতে পারবো, তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা মা, তুই যদি যা বলিস তাই হবে রে মা। আমি মাভিয়া আর আশালতার সব ছবি ফেলে দিচ্ছি। তারপর ডালিয়া আর রহমত চাচা মিলে মাভিয়া আর আশালতার সব স্মৃতি ফেলে দিল। ডালিয়া দেওয়ালে লেখাগুলো মুছে দিল। বাড়িটা সুন্দর করে সাজালো। সব কাজ শেষে ডালিয়া অরণ্যের জন্য অপেক্ষা করতে লাগলো। কখন অরণ্য আসবে, এসে কি করবে, এসব ভেবে ডালিয়া বারবার ভয়ে কুঁকড়ে যেতে লাগলো। আবার ভাবতে লাগলো যা হবার হবে, অরণ্যের জন্য এইটুকু করতে ডালিয়ার সমস্যা নেই। ঠিক সন্ধ্যার দিকে ডালিয়া টুংটাং কলিং বেলে আওয়াজ পেল। ডালিয়া দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজা খোলা দেখে অরণ্য এসেছে। অরণ্য বাড়িতে ঢুকে দেওয়াল খেয়াল করে দেখলো
কোনো লেখা নেই। চারপাশে দেওয়াল খেয়াল করলো, দেখলো বাড়িটা নতুনভাবে গোছানো। তাড়াতাড়ি রুমে চলে গেল। রুমে গিয়ে দেখলো সব কিছু ওলটপালট, কোনো ছবি নেই। অরণ্য এসব দেখে রেগেমেগে আগুন হয়ে গেল। চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, রহমত চাচা, রহমত চাচা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। রহমত চাচা অরণ্যের চিল্লানো শুনে তাড়াতাড়ি অরণ্যের কাছে গিয়ে বলল, বাবা কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি কেন চিল্লাচ্ছি? আমার রুম থেকে মাবি আর ছবি কোথায় গেল? সারা বাড়ি এভাবে গোছানো হলো কেন? কথা বলছো না কেন? না মানে না মানে না মানে করছো কেন? উত্তর দাও, কার এত বড় সাহস আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকে আমার ঘর গুছিয়েছে? পাশ থেকে ডালিয়া বলল, অরণ্যবাবু আমি করেছি। ডালিয়ার মুখ থেকে অরণ্য একথা শুনে আরও রেগে গেল। রেগে গিয়ে ডালিয়ার চুলের মুঠি ধরে বলতে লাগলো, তোরে এত সাহস কে দিচ্ছে? সকালে তোকে একটু দয়া দেখিয়েছি বলে এত বড় সাহস দেখাইছিস, তাই না? তোর সাহস হলো কিভাবে যে তুই আমার অনুমতি ছাড়া আমার ঘর গুছাইস? আপনি আমাকে যত পারুন মারুন, আমার কোনো কষ্ট নেই, কিন্তু আপনার জীবন পাল্টানোর জন্য এটুকু করা জরুরি ছিল। আমি চাই না আপনি এভাবে জীবনযাপন করুন, চাই না এভাবে কষ্ট পান। আপনার যদি আমাকে মেরে শান্তি হয় তাই করুন। অরণ্য ডালিয়ার কথা শুনে আরও রেগে গেল। চুল টানতে টানতে নিয়ে গেল সিঁড়ির কাছে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে ফেললো। আর ডালিয়া সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেল। ডালিয়ার সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। রহমত চাচা ডালিয়ার কাছে দৌড়ে গেল আর গিয়ে দেখলো ডালিয়ার কোনো সারা শব্দ নেই। রহমত চাচা অরণ্যকে বলল, বাবা মেয়েটি যা করেছিল তোমার ভালোর জন্য, আর তুমি এ কী করলে? মেয়েটা তো কোনো সারা শব্দ নেই, একজনের রাগ তুমি আরেকজনের উপর ছাড়লে। বাবা দেখে যাও, মেয়েটার অবস্থা ভালো মনে হচ্ছে না, শ্বাস প্রশ্বাস চলছে না, কী হয়েছে মেয়েটা বুঝতে পারছি না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। রহমত চাচার কথা শুনে তৎক্ষণাৎ অরণ্যের মনে হলো সত্যিই তো সে এমন কেন করলো? ডালিয়াকে ঠিক এতটা আঘাত করা ঠিক হয়নি। দৌড়ে নিচে নামতে ডালিয়ার হাত ধরে দেখলো তার পালস অনেক নেমে গেছে, শ্বাস প্রশ্বাস চলছে না। অরণ্য ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে ডালিয়াকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার ডালিয়াকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। অরণ্য আর রহমত চাচা বাইরে দাঁড়িয়ে রইল। ডাক্তার অনেক চেক আপ করলো আর বাইরে এসে অরণ্যকে বলল, আপনার রোগীর অবস্থা ভালো না, ট্রিটমেন্ট চলছে, আর আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে রোগী ভর্তি করান, না হলে রোগীকে বাঁচানো সম্ভব না। অরণ্য ডাক্তারের কথা শুনে থমকে গেল, এটা ভেবে যে তার জন্য আজকে একটা নির্দোষ মেয়ে মরতে যাচ্ছে, যে মেয়েটা কিনা তার ভালোর জন্য করতে গেছিল। এতটা নিষ্ঠুর সে কীভাবে হলো, এটা ভাবতে লাগলো। তাড়াতাড়ি বেশ গেল ডালিয়াকে ভর্তির জন্য। সেখান থেকে ফর্ম দিল ফিল আপ করার জন্য। অরণ্য সব ফর্ম ফিল আপ করে নার্সকে দিল। নার্স ফর্মটা দেখে অরণ্যকে বলল, স্যার রোগী আপনার কি হয় সেটা তো পূরণ করেন, এটা একটু পূরণ করে দিন। অরণ্য বেশ বিব্রত বোধ করলো, বুঝতে পারলো না কী লিখবে। কিছুক্ষণ কাগজটা ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। নার্স আবারও বলে উঠল, স্যার তাড়াতাড়ি ফিল আপ করুন দিন। অরণ্য এবার শূন্যস্থানটায় লিখে দিল যে রোগীর স্বামী হয় অরণ্য আর রোগী তার স্ত্রী। তারপর নার্স ফর্মটা নিয়ে চলে গেল। আবার ডালিয়ার চিকিৎসা শুরু হলো। আবার এদিকে অরণ্যের বুকটা যেন হাহাকার করতে লাগলো ডালিয়ার জন্য। তীব্র এক যন্ত্রণা শুরু অরণ্যের। বাবার ডালিয়ার সুস্থতা কামনা করতে লাগলো। ডালিয়ার জন্য মরিয়া হয়ে উঠল, নিজেকে খুব বেশি অপরাধী ভাবতে লাগলো। আর এদিকে অনেকক্ষণ চিকিৎসার পর ডাক্তার এসে বলল, এখন রোগী আগের থেকে একটু ভালো আছে, তবে মানসিকভাবে আঘাত পেয়ে ছোটোখাটো একটা অ্যাটাক হয়েছে। আপনার স্ত্রীকে সংসারিক প্রেশার দেবেন না, মানসিকভাবে ফ্রি রাখবেন। আপাতত 2 দিন হাসপাতালে ভর্তি থাকবে আর 2 দিন পরে বাসায় নিয়ে যাবেন। আর উনি শারীরিকভাবে অনেক দুর্বল, ওনার একটু যত্ন নিতে হবে। আর এখন রোগী ঘুমাচ্ছে, আপনি চাইলে রোগীকে দেখতে পারেন। আপনাদের মধ্যে কে রোগীর কাছে যাবেন সিদ্ধান্ত নিন। এ বলে ডাক্তার চলে গেল। পাশ থেকে রহমত চাচা বলল, বাবা তুমি যাও, গিয়ে দেখে আসো ডালিয়া মায়ের কী অবস্থা। আর কোনো আঘাত করো না, মেয়েটা যে অনেক কষ্ট সহ্য করেছে, আর কষ্ট দিও না। চাচা তুমি চিন্তা করো না, আমার বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছে, তাই এমন করেছি। ডালিয়াকে কিছু করবো না, আমি গেলাম চাচা ডালিয়াকে দেখতে। অতঃপর অরণ্য ডালিয়ার কাছে গেল, গিয়ে দেখলো ডালিয়া শুয়ে আছে। ডালিয়ার জ্ঞান এখনও ফিরে আসেনি। অরণ্য ডালিয়ার পাশে গিয়ে বসলো, খেয়াল করলো ডালিয়ার চেহারাটা কত নিষ্পাপ। এ অল্প বয়সে কত কষ্টই তাকে সহ্য করতে হয়েছে, আর আমি কিনা মেয়েকে এইভাবে আঘাত করছি। এসব ভেবে অরণ্য ভিতরে অপরাধবোধ কাজ করতে লাগলো, ভিতরে ভিতরে কষ্ট পেতে লাগলো। ডালিয়ার পাশে বসে এক পলক ডালিয়ার দিকে তাকিয়ে রইল। হঠাৎ ডালিয়ার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার সাথে সাথে অরণ্য ডালিয়াকে বলল, ডালিয়া সরি, তোমাকে আমি এত বড় কষ্ট দিয়ে ফেলেছি, এজন্য সরি। আঘাত পেতে পেতে আমি যে
এক অমানুষ হয়ে গেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, আজকে তোমার কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। এ বলে অরণ্য ডালিয়ার হাত ধরল, আর ডালিয়া অরণ্যর দিকে তাকিয়ে বলল, অরণ্যর চোখের পানি ছলছল। এ অরণ্য তোকে অন্য আগে অরণ্য। ডালিয়া বুঝতে পারলো সেটা আর প্রথম দিন দেখা সে অরণ্য না, এ যে এক অন্য অরণ্য, যার বুকের ভিতর শুধু মায়া আর মায়া। ডালিয়া অরণ্যের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি দয়া করে কষ্ট পাবেন না, এটা ভাগ্যে ছিল, আর আমি তো এখন সুস্থ, আপনি কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে, আপনার কষ্ট সহ্য করতে কষ্ট হয় আমার। অরণ্য এবার ডালিয়ার কথা শুনে আরও বেশি চমকে গেল। সে একটা মেয়েকে সে এত কষ্ট দিলে আর মেয়েটা কিছু না বলে উল্টো আরও সান্ত্বনা দিচ্ছে, এসব ভেবে অরণ্যের চোখে মেঘ যেন বৃষ্টি হয়ে নেমে গেল। আর ডালিয়াকে বলবো, আমি কথা দিচ্ছি আমি আর তোমাকে আঘাত করবো না, তুমি আর কষ্ট পাবে না কখনো, তোমাকে আর কষ্ট পেতে দিব না, তোমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করব। আমি যে অন্ধ হয়ে গিয়েছিলাম, তোমার জন্য একটা আমার স্বাভাবিক জীবনটা পেয়েছি, আপনি যে স্বাভাবিক জীবন পেয়েছেন এতেই আমি খুশি, আপনি প্লিজ কাঁদবেন না। পাশ থেকে নার্স এসে ডালিয়াকে বলল, আপু, ভাইয়া তো আপনার জন্য একদম অস্থির হয়ে গিয়েছিল, কী যে করতেছিল কি বলবো, আপনি অনেক ভাগ্যবতী এমন হাজব্যান্ড পেয়েছেন। আর ভাইয়া এবার আর কোনো চিন্তা নেই, ভাবি তো সুস্থ হয়ে গেছে, 2 দিন পরে বাসায় নিয়ে যেতে পারবেন। এ বলে নার্স মুচকে হাসি দিয়ে চলে গেল। আর ডালিয়া নার্সের কথায় কোনো মানে বুঝলো না। শান্ত স্বরে ডালিয়া অরণ্যকে বলল, আচ্ছা নার্স কী বলে গেল, আমি তো কিছুই বুঝলাম না। আরে বলো না, তোমাকে অ্যাডমিট করার সময় একটা ফর্ম ছিল পূরণ করার জন্য, ফর্মটাতে রোগী আমার কি হয় এটা জানতে চেয়েছিল, আমি লিখেছিলাম স্ত্রী, আর এ নার্সটা ফর্ম নিয়ে যায়, উনি ভাবছে তুমি আমার স্ত্রী, এজন্য এই কথাগুলো বলল। ডালিয়া অরণ্যর কথা শুনে থমকে গেল। জীবনে বউ হওয়ার স্বপ্ন তো কবেই ছেড়ে দিয়েছে। অরণ্যের কথা শুনে আজকে ডালিয়া নিজেকে বউ মনে হতো। চাতক পাখির মতো অরণ্যের দিকে তাকিয়ে এবার ডালিয়া কেঁদেই দিল। আর অরণ্যকে বলল, আমার জন্য আপনি এত কিছু করবেন বুঝতেই পারিনি। আরে বোকা মেয়ে, ইয়া আর কি কাঁদছো কেন, পাগলের মতো কাঁদবা না তো, হাসপাতালে আরও 2 দিন থাকতে হবে, তারপর বাসায় যেতে পারবা, একদম কান্নাকাটি থামাও, সুস্থ হতে লাগে। ডালিয়া লক্ষ্মী মেয়ের মতো কান্না থামালো। 2 দিন পর ডালিয়াকে বাসায় নিয়ে গেল, কিন্তু ডালিয়া একা একা হাঁটতে পারছিল না, অরণ্যের কাঁধে ভর করে ও যেন ডালিয়ার হাঁটতে কষ্ট হচ্ছিল। অরণ্য ব্যাপারটা বুঝতে পেরে আচমকা ডালিয়াকে কোলে তুলে নিল। অরণ্য এ কাণ্ড দেখে ডালিয়া বিস্মিত হয়ে গেল আর বলে উঠল, অরণ্যবাবু কী করছেন আপনি, আপনি নামান আমাকে, কষ্ট হচ্ছে তো আপনার? কোনো কথা না, একদম চুপ, হাঁটতে পারতেছে না আবার আমার কষ্ট দেখা হচ্ছে, আমার কিচ্ছু কষ্ট হচ্ছে না, আমি ঠিক আছি। ডালিয়াকে নিয়ে অরণ্য ডালিয়ার রুমে নিয়ে খাটে শোয়ালো আর বলল, কি খাবো বলো, আমি এসব এখন কিছুই খাবো না, এসব বললে চলবে না, কিছু খেতে হবে, ডাক্তার বলল তোমাকে সুস্থ হতে হলে বেশি বেশি খেতে হবে, আর আপাতত নরম খাবার খাওয়াতে হবে, স্যুপ হলে ভালোই হয়, কিন্তু বাইরের স্যুপ তো এত অস্বাস্থ্যকর না। আচ্ছা দাঁড়াও, আমি রান্না করে নিয়ে আসছি, আপনি রান্না পারেন? পারি না, তবে চেষ্টা করে দেখি পারি কি না, অনেক আগে একবার মা বিয়ের জন্য রান্না করেছিলাম, আমার জন্য এত কষ্ট করতে হবে না, যা আছে তাই দিন, আমি খেয়ে নিচ্ছি। আরে চুপ করে বসো তো, এত কথা কেন বলো, আমি স্যুপ রান্না করে আনছি, তুমি চুপচাপ রেস্ট করো। ডালিয়ার কাছে যেন সবটা স্বপ্নের মতো হতে লাগলো। অরণ্য চলে যাওয়ার পর নিজের শরীরে নিজে চিমটি কেটে শব্দ করে উঠল, না তো, এ তো স্বপ্ন না, এ তো সত্যি। আধা ঘন্টা পর অরণ্য আসলো হাতে একটা স্যুপের বাটি নিয়ে আর বলল, এই যে স্যুপ রেডি, কেমন হয়েছে জানি না, তবে খেয়ে টেস্ট করে দেখো, আমি নিজে এখনও টেস্ট করিনি, হা করো দেখি। ডালিয়া হা করলো আর স্যুপটা খেয়ে মুখটা কেমন করলো জানি। অরণ্য ডালিয়ার মুখ ভেঙে দেখে বললো, স্যুপটা কি ভালো হয়নি? মুচকি হাসি দিল ডালিয়া, বলল, ভালো হয়েছে অনেক। ডালিয়ার কথা শুনে কেন জানি না মনে হলো ডালিয়া মিথ্যে বলছে না, তাই অরণ্য স্যুপটা টেস্ট করলো। অরণ্য স্যুপটা টেস্ট করে ওয়াক ওয়াক করে উঠলো, কারণ স্যুপটা লবণে কাটা ছিল। আর ডালিয়াকে বলল, এ পাগল মেয়ে, স্যুপকে ভালো বলছো তুমি, এ স্যুপে লবণ কাটা হয়ে আছে, আপনি এত কষ্ট করে বানিয়েছেন, যা বানিয়েছেন তাই হবে, আমাকে দিন, আমি খেতে পারবো, হয়েছে, এ স্যুপ খেয়ে পেট খারাপ করতে হবে না, আমি আবার বানিয়ে নিয়ে আসছি। আপনাকে স্যুপ করতে হবে না, একটু জাউ ভাত করলে হবে। কিন্তু জাউ ভাত কীভাবে করে আমি তো জানি না, আমাকে একটু রান্নাঘরে নিয়ে যান, আমি শিখিয়ে দিচ্ছি। পাগল তুমি, এ শরীর নিয়ে রান্নাঘরে যাবে, আমাকে বলো, আমি করে নিয়ে আসছি। আরে আপনি আমাকে নিয়ে যান তো, আমি তো আর রান্না করব না, আপনাকে দেখিয়ে দেবো, তা করা যায়, আচ্ছা আমার কাঁধে ভর দিয়ে ওঠো। ডালিয়া অরণ্যের কাঁধে ভর দিয়ে উঠলো, আস্তে আস্তে রান্নাঘরে গেল। ডালিয়া অরণ্যকে বলে দিল কি করবে, আর অরণ্য সেভাবে রান্না করলো। রান্না করে দুজন একসাথে খেলো। অরণ্য ডালিয়ার যত্ন নেওয়া শুরু করলো, আর ডালিয়া আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। এখন ডালিয়া আগের থেকে অনেকটা সুস্থ, ইদানিং ডালিয়া ঘরের কাজও করা শুরু করেছে। আর অরণ্য ডালিয়াকে
জারি দিয়ে দিল, এই শরীর নিয়ে তোমাকে এসব কাজ করতে কে বলেছে? রহমত চাচা তো সবটা করতে পারে। সারাদিন শুয়ে বসে থাকতে আমার ভালো লাগে না। আর রহমত চাচার তো বয়স হয়েছে, রহমত চাচার কি এসব একা পারে? আমার ভালোই লাগছে একটু কাজ করতে পেরে। প্লিজ আপনি আমাকে না করবেন না। আচ্ছা তোমার শরীর ভালো লাগলে করো, কিন্তু নিজের শরীরের কথা ভুলে যেও না। আপনাকে ভাবতে হবে না, আমি ঠিক আছি। আস্তে আস্তে ডালিয়া আর অরণ্যের সম্পর্কটা ভালো হতে লাগলো। একদিন ডালিয়া গোসল করতে গেল, গোসল থেকে বের হয়ে এসে দেখে বিছানার উপর একটা বাক্স আর চিঠি। চিঠিতে লেখা ছিল, ডালিয়া আমি কি তোমাকে ডালু বলে ডাকতে পারি? এত বড় নামটা যে আমাকে ডাকতে খুব কষ্ট হয়। আর বক্সে একটা শাড়ি আছে, তাড়াতাড়ি পরে রেডি হতো, আমরা আজকে সারাদিন ঘুরবো। ডালিয়া বক্সটা বের করে দেখলো একটা লাল টকটকে শাড়ি। ডালিয়া যেন শাড়িটা দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠল। টেবিলের উপর থেকে একটা কলম নিয়ে ডালুয়া লিখতে চাইলে যে, আপনি আমাকে ডালু বলেই ডাকেন, তবে আমি আপনাকে অরু বলে ডাকবো। শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু অনেক দিন যাবৎ লিখে না, তাই যেন ডালিয়ার হাত দিয়ে বের হচ্ছিল না। তবুও কোনো রকমে ডালিয়া লিখলো আর ঝটপটে শাড়িটা পরে নিল। আর আয়নায় নিজেকে দেখে ডালিয়ার মন আজকে নতুন বউ মনে হতে লাগলো। হঠাৎ অরণ্য ডাকতে লাগলো, ডালিয়া তুমি কি রেডি হয়েছো? আর কতক্ষণ লাগবে? আসতেছি আসতেছি এ বলে ডালিয়া বের হলো। ডালিয়াকে এই রূপে দেখে অরণ্য যেন চমকে গেল। ভাবতে লাগলো মেয়েটার সত্যি অনেক মায়াবী চেহারা। আর এদিকে অরণ্য ডালিয়ার কাজে গিয়ে কাগজটা দিল। অরণ্য ডালিয়ার কাগজটা লেখা পড়ে ডালিয়ার কানে কানে এসে বলল, তুমি আমাকে অরু বলেই ডেকো ডালু। অরণ্যের মুখে ডালু ডাকটা শুনে ডালিয়া খুশিতে আত্মহারা হয়ে গেল। দুজনে মিলে বাইরে গেল, একটা পার্কে বসলো। অনেক দিন পর ডালিয়া এরকম খোলামেলা জায়গায় এসেছে। ডালিয়া যেন অনেক ভালো লাগছে। ঠিক এমন সময় একটা পিচ্চি মেয়ে অরণ্যর কাছে এসে বলল, স্যার এই মালাটা নিন, ভাবিকে পরালে খুব মানাবে। সবগুলো কত রে? আপনি খুশি হয়ে যা দেন। অরণ্য মেয়েটাকে একটা 500 টাকার নোট দিয়ে বলল, এই নে। মেয়েটা টাকাটা পেয়ে খুশিতে নাচতে নাচতে চলে গেল। অরণ্য ফুলগুলো ডালিয়ার হাতে দিয়ে বলল, ডালু সরি, তোমার চুলগুলো আমি কেটে ফেলেছিলাম। চুলে তো আর খোপা করে মালাটা দিতে পারবো না, তোমার হাতেই মালাগুলো পেঁচিয়ে পড়ো, ভালো লাগবে। অরণ্যর কাছ থেকে ডালিয়া ফুলগুলো নিয়ে বলল, কে বলেছে যে আমি চুলে পড়তে পারবো না? এ বলে চুলের একটা ক্লিপ দিয়ে এই মালাগুলো চুলে আটকে দিল। অরণ্য দেখে ডালিয়াকে বলল, বা ডালু তোমাকে তো বেশ সুন্দর লাগছে। অরণ্যর কথা শুনে ডালিয়া বেশ লজ্জা পেল, লজ্জায় মাথা নত করে ফেললো। তারপর অরণ্য বলল, থাক আর লজ্জা পেতে হবে না, চলেন রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া যাক। তারপর দুজনে মিলে রেস্টুরেন্টে গেল। ডালিয়া প্রথম দেখেছে চারিদিকে কত সুন্দর করে সাজানো। অরণ্য খাবার অর্ডার করলো, খাবার চলে আসলো, কিন্তু ডালিয়া বুঝতে পারলো না সে কাঁটা চামচ দিয়ে কীভাবে খাবে। অপরদিকে অরণ্য খাওয়া শুরু করে দিল। অরণ্যকে দেখে সেভাবে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। অরণ্য ডালিয়াকে দিকে খেয়াল করে দেখলো ডালিয়া এখনও কিছুই খায়নি। অরণ্য বেশ ভালো করেই বুঝতে পারলো ডালিয়া কাঁটা চামচ দিয়ে খেতে পারছে না, তাই অরণ্য চামচ রেখে হাতে খাওয়া শুরু করলো। ডালিয়া এটা দেখে একটু স্বস্তি পেল, সেও খাওয়া শুরু করলো। খাওয়া শেষে দুজনে মিলে আবারও ঘুরলো। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো। রাস্তার পাশে স্টেডিয়ামের বাতিগুলো জ্বলে উঠলো। ডালিয়া যে কি ভালো লাগছে ডালিয়া নিজেও বুঝতে পারছে না। গুটি গুটি পায়ে স্টেডিয়ামের বাতির নিচে দুজনে হেঁটে কথা বলতে লাগলো। কত কথা যে বলল হিসাব নেই। দুজনের সব কিছু শেয়ার করে দুজনে যেন একাকার মিশে গেল। রাতে বাসায় ফিরল। ধীরে ধীরে ডালিয়া আর অরণ্যের সম্পর্ক বেশ জমে উঠেছে। কিন্তু এর মধ্যে হঠাৎ অরণ্যের কল আসলো। অরণ্য কল ধরে দেখলো মাবিয়া। মাবিয়া কল ধরার পর বলল, হ্যালো অরণ্য, আমাকে মাফ করে দাও, আমাকে আর কষ্ট দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে আর যন্ত্রণা দিও না। তোমার সাথে এসব করা আমার ঠিক হয়নি। সেদিন আমি আকাশের ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, বুঝতে পারিনি কি করব না বুঝে অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও অরণ্য, আমাকে আর আঘাত করো না, আমাকে তোমার জীবনে ফিরিয়ে নাও। আমি আর এমন করব না, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। মাবিয়া, কতবার বলছি তোমাকে যে আমাকে আর কল দিবে না, আমাকে আর কল দিয়ে বিরক্ত করবে না। তুমি কল দিলে আমার বিরক্ত লাগে। পৃথিবীর কাউকে যদি ঘৃণা করি সেটা তোমাকে। আর কতবার তোমাকে এই কথা বলতে হবে? অরণ্য, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমি জানি তুমি আমাকে এখনও ভালোবাসো। প্লিজ অরণ্য, আমাকে ফিরিয়ে দিও না। আমি আমার জীবনের ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে ভালোবাসি না মাবিয়া। আর কতবার এ কথাটা তোমাকে বলতে হবে? মাবিয়া প্লিজ আমাকে বিরক্ত করো না, আমার একদম ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। তুমি প্লিজ আমাকে আর কল দিও না। প্লিজ অরণ্য, এরকম করো না। আচ্ছা ইদানিং তোমাকে একটা মেয়ের সাথে প্রায় ঘুরতে দেখা যায়, মেয়েটা কে? ও, আমার ব্যাপারে ইনফরমেশান নেওয়া শেষ তোমার? মেয়েটাকে জানো? তোমার কি হবে? প্লিজ বলো, মেয়েটা তোমার কে হয়? মেয়েটা আমার বউ হয়। অরণ্য, তুমি এই মেয়েকে বিয়ে করছো? হ্যাঁ করেছি। কেন, কোনো সমস্যা? তুমি জানো এমের পরিচয়? এম এ কে? ও, এমের পরিচয় নেওয়া শেষ হয়েছে? হ্যাঁ জানি এম এ কে, জেনেই বিয়ে করছি।
তুমি জেনে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করছো? হ্যাঁ করেছি। মেয়েটা আর যাই হোক তোমার মতো ছলনাময়ী না, তোমার মতো এত নিকৃষ্ট না, তোমার মতো প্রতারক না। অর্ণ, তুমি আমাকে এভাবে বলতে পারলা? ওই মেয়েটির সাথে আমার তুলনা করতে পারলা? হ্যাঁ পারলাম। প্লিজ মাবিয়া, আমি এখন বিবাহিত, আমার বউ জানলে খুব কষ্ট পাবে। তুমি প্লিজ আর কল দিও না, আমাদের দাম্পত্য জীবনে কাটা হয়ে দাঁড়িও না। অর্ণ প্লিজ আমার কথাটা শোনো। আর কোনো কথা শোনার নেই, এই বলে অরণ্য মাবিয়ার ফোন কেটে দিল। আর এদিকে ডালিয়া বুঝতে পারলো মাবিয়া কল দিয়েছে। ডালিয়া অরণ্যকে জিজ্ঞাসা করলো, মাবিয়া কল দিয়েছিল কেন? আমার কাছে আবার ফিরে আসতে চাই এই জন্য। তাহলে আকাশের সাথে মাবিয়ার কী হয়েছিল? আকাশের সাথে মাবিয়ার ডিভোর্স হয়েছে 2 বছর যাবৎ। এরপর অনেকবার কল দিয়েছে, আমার কাছে ফিরে আসতে চেয়েছে, কিন্তু আমি তাকে গ্রহণ করিনি। আপনি তো মাবিয়াকে ভালোবাসেন, মাবিয়া যেহেতু আসতে চাইছে তাহলে ফিরিয়ে আনুন। না, এটা সম্ভব নয়, আমি মাবিয়াকে ঘৃণা করি। কে বলতে পারে এটা তার আরও আকাশের নতুন নাটক না? যে মেয়ে এত বড় ছলনা করতে পারে সে আরও বড় ছলনা করতে পারে। মাবিয়াকে আমি বিশ্বাস করি না। যে আমার সন্তানকে দুনিয়াতে আসার আগে খুন করে ফেলেছে তাকে আমি মরে গেলেও মেনে নিতে পারবো না। কিন্তু মাবিয়া কোনো মেয়ের কথা বলল, আর আপনি তাকে বউ বলে পরিচয় দিয়েছেন। তোমার কথা বলছে। কথাটা শুনে ডালিয়া বিস্মিত হয়ে গেল। তার মতো একটা মেয়েকে অরণ্য বউ বলে পরিচয় দিল, এটা শুনে কিছুটা বিস্মিত হয়ে ডালিয়া উত্তর দিল, কিন্তু আমি তো আপনার বউ না। জানি তুমি আমার বউ না, তাহলে এমন বললে কেন? সেটা তুমি বুঝবে না। কিন্তু হয়েছে, একদম চুপ, আর কোনো কিন্তু না, আর কোনো কথা শুনতে চাচ্ছি না এই ব্যাপারে। এই কথা বলে অরণ্য ডালিয়ার রুম থেকে চলে গেল। হঠাৎ রহমত চাচা এসে ডালিয়াকে বলল, ডালিয়া মা, অরণ্য জানি কেমন করছে, তাড়াতাড়ি চল। ডালিয়া রহমত চাচার কথা শুনে ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি অর্ণর রুমে দেখলো, আর গিয়ে দেখলো অর্ণর রুমের লাইটটা বন্ধ। ডালিয়া ঘরের লাইটটা জ্বালিয়ে পুরো অবাক হয়ে গেল, কারণ চারিদিকে বেলি ফুল আর ফুল দিয়ে সাজানো। অর্ণ ড্রয়ার থেকে একটা পেপার দিয়ে ডালিয়াকে পড়তে বলল। ডালিয়া পেপারে হেডলাইন পড়ে খুশিতে আত্মহারা হয়ে গেল, কারণ পেপারে লেখা ছিল, আজ থেকে 6 বছর আগে ডাক্তার অরণ্যর নামে করা অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়েছে। ডাক্তার অরণ্য কোনো ধর্ষক না, ওনাকে ফাঁসিয়েছেন ডাক্তার অনুরাগ। তাই অরণ্যকে পুনরায় চাকরি প্রদান করা হলো, আর অনুরাগকে চাকরিচ্যুত করা হলো। ডালিয়া সংবাদটা পড়ে খুশিতে যেন পাগল হয়ে যাবে মনে হচ্ছে। পাশ থেকে অরণ্য বদলে উঠল, সারপ্রাইজটা কেমন লাগলো? ডালিয়া আদো আদো কণ্ঠে জবাব দিল, এভাবে কেউ সারপ্রাইজ দেয়? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কি না কি হয়েছে। তুমি থাকতে আমার কিচ্ছু হবে না ডালু, কিন্তু আপনি এটা কিভাবে করলেন? এত কিছু হয়ে গেল, আমাকে আগে কিছুই জানালেন না। আরে পাগলি, সারপ্রাইজ দিব বলে জানাইনি, এটার মামলা আমি আগেই করেছিলাম। মাঝখান দিয়ে আমার প্রবলেমের জন্য মামলাটা আর চালিয়ে যায়নি। তোমার কাছে এসে জীবনটার মানে বুঝেছি নতুন করে, তারপর আবার মামলা ওপেন করি। নার্সকে জিজ্ঞাসা করি, নার্সও তার ভুল বুঝতে পেরে আবার কোর্টে গিয়ে আমার পক্ষে সাক্ষী দেয়, আর রায় আমার পক্ষে আসে। তা কেমন লাগলো সারপ্রাইজটা? সারপ্রাইজটা অনেক ভালো লাগলো, অনেক খুশি হয়েছি। এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আমিও আজকে অনেক খুশি। আবার নতুন করে সব শুরু করব, ডাক্তারি প্র্যাকটিস করবো, আর তোমার জন্য একটা টিচার রেখেছি, তোমাকে যেন একটু শেখাতে পারে। কালকে থেকে তোমার টিচার আসবে, তোমাকে টুকিটাকি শেখাবে। কিন্তু পড়ালেখা তো কবেই ছেড়ে দিয়েছি, আমি কি পারবো আবার সব শুরু করতে? ভয় লাগছে আমার। আরে পাগলি, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। ডালিয়া অরণ্যকে যতই দেখছে ততই যেন ডালিয়ার মনে হচ্ছে, এ কি সত্যি অরণ্যবাবু নাকি স্বপ্ন? ডালিয়া নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। পরদিন সকালে ডালিয়াকে অরণ্য ডাকতে লাগলো, ডালু ডালু নিচে আসো। আসতেছি। ডালিয়া নিচে গিয়ে দেখলো একটা লোক। লোকটাকে দেখে ডালিয়া ভয়ে কুঁকড়ে গেল, আর লোকটাও ডালিয়াকে দেখে রহস্যময় হাসি দিতে লাগলো। অরণ্য ডালিয়াকে বলল, ডালিয়া, উনি রায়হান সাহেব, তোমাকে আজকে থেকে পড়াবে। আর রায়হান সাহেব, ও ডালিয়া আমার স্ত্রী আর আপনার ছাত্রী, আজকে থেকে ওকে পড়ানোর দায়িত্ব আপনার। লোকটা হতবাক হয়ে অরণ্যকে আবার জিজ্ঞাসা করলো, উনি আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। আপনি ওকে পড়ানো শুরু করুন। আচ্ছা, আপনি যা বলবেন তাই। রায়হান সাহেব ডালিয়াকে পড়াতে বসলো। ডালিয়াকে লক্ষ্য করে বসে, আচ্ছা ডালিয়া, তোমার হাজব্যান্ড কি তোমার অতীত জানে নাকি আমি সব বলে দেবো? আমাকে একটু খুশি করে দাও, না হয় আমি তোমার স্বামীকে সব বলে দেবো। কথা বলে লোকটা ডালিয়ার শরীরে হাত দিতে লাগলো। ডালিয়া সেখান থেকে উঠে চলে গেল, আর রুমে এসে কাঁদতে লাগলো। অরণ্য ডালিয়াকে এরকম করতে দেখে অবাক হলো। ডালিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ডালিয়া, তুমি এভাবে চলে আসলে যে, কি হয়েছে? ডালিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, লোকটা এর আগেও অনেকবার পতিতাপল্লীতে গিয়েছিল, আজকেও লোকটা আমাকে আবার দেখে কুপ্রস্তাব দিচ্ছিল। ডালিয়ার কথা শুনে অরণ্য রেগে গিয়ে নিচে গেল। রায়হান সাহেবকে বলল, আপনার সাহস কী করে হয় আমার স্ত্রীকে উল্টোপাল্টা বলার? আমি উল্টোপাল্টা কেন বলবো? আপনার স্ত্রীর অতীত জানেন? ও তো একটা নষ্টা মেয়ে। আর আপনি বুঝি খুব ভালো ছেলে? মানে
আপনার মতো কাপুরুষরা যখন ওদের ভোগ করতে যান তখন আপনারা নিজেকে খুব সাধু মনে করেন, তাই না? আর ওদেরকে নষ্টা বলতে মুখে আটকায় না। ওদেরকে ভোগ করার সময় আপনাদের নীতিবাক্য কোথায় থাকে? লজ্জা লাগে না? একটা টিচার হয়ে এত নোংরা কাজ করেন, আবার অন্য মেয়েদের অপবাদ দেন। বের হন আমার বাসা থেকে। রায়ন সাহেব অরণ্যর কথায় শুনে লজ্জিত হয়ে বের হয়ে গেল। ডালিয়া অরণ্যর কথায় শুনে বিস্মিত হয়ে গেল। এ প্রথমবার কোনো ছেলে যেন ডালিয়ার মনের কথাগুলো বলল। ডালিয়ার মনটা বুঝতে পারল অরণ্য প্রতিটা ব্যবহার যেন ডালিয়াকে অরণ্যর প্রতি আরও দুর্বল করে দিতে লাগলো। অপরদিকে অরণ্য ডালিয়ার কাছে এসে বলল, তুমি কষ্ট পেও না, এসব মানুষের কথায় চোখের জল ফেলো না, এরা কাপুরুষ, এরা মানুষ নামে অমানুষ। ডালিয়ার কথাগুলো শুনে ডালিয়ার চোখ দিয়ে কান্না যেন বৃষ্টি হয়ে নামলো। ডালিয়া অরণ্যকে বলল, আপনার মতো করে আমাকে আর কেউ কখনো বোঝেনি, এতটা ভালো কেউ কখনো বাসেনি। অরণ্য ডালিয়ার চোখে জল মুছে দিয়ে ডালিয়াকে জড়িয়ে ধরে বলল, ধুর পাগলি, এভাবে কাঁদো না, তোমাকে কাঁদলে একদম ভালো লাগে না। আমি চাই তুমি আমার জন্য হলে সবসময় হাসি খুশি থাকো। ঠিক এই মুহূর্তে অরণ্যর ফোনে মাভিয়ার কল আসে আর অরণ্য ফোনটা কেটে দিল। মাভিয়া আবারও ফোন করলো আর অরণ্য ফোনটা আবার কেটে দিল। পাশ থেকে ডালিয়া বলে উঠল, আপনি বারবার ফোন কাটছেন কেন? কে ফোন দিয়েছেন, ধরছেন না কেন? মাভিয়া কল দিয়েছে, ধরে দেখুন কি বলে, কোনো দরকার আছে কি না। আমি চাচ্ছি না ওর কল ধরতে, নতুন কোনো নাটক সাজিয়েছে হয়তো, এখন আর ফোন ধরার কোনো ইচ্ছে নেই। শোনো, তাড়াতাড়ি রেডি হও, আজকে তোমাকে নিয়ে পার্লারে যাব। পার্লারে কেন, ভয় নেই, আজকে কিছু করব না, তোমার চুলে সুন্দর একটা হেয়ার কাট দিয়ে নিয়ে আসবো। এখন চুলগুলো কেমন জানি এলোমেলো লাগছে। ডালিয়া অরণ্যর কথা শুনে তাড়াতাড়ি রেডি হলো। দুজনে মিলে পার্লারে গেল। পার্লারের মহিলা ডালিয়াকে জিজ্ঞাসা করলো, কী কাট দেবো? ডালিয়া চুপ করে রইল, কারণ সে বুঝতে পারছিল না কি বলবে। হঠাৎ অরণ্য বলে উঠল, ওর চুল ছোট, আপনি শর্ট লেয়ার দিয়ে ওকে মানাবে বেশ। পার্লারের মহিলা অরণ্যের কথা মতো ডালিয়াকে শর্ট লেয়ারে কাট দিয়ে দিল। কাটা শেষে ডালিয়া আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারল না, কারণ ডালিয়াকে বেশ সুন্দর দেখাচ্ছিল। এই কাটটা ডালিয়াকে বেশ মানিয়েছে। অরণ্য ডালিয়াকে বলল, বাহ, তোমাকে তো বেশ সুন্দর লাগছে, একদম পরীর মতো। ডালিয়া লজ্জায় লাল হয়ে গেল। তারপর দুজনে পার্লার থেকে বের হয়ে শপিংয়ে গেল। ডালিয়ার জন্য বিভিন্ন জিনিস কিনলো। ডালিয়া অরণ্যের জন্য একটা শার্ট পছন্দ করে নিল। শপিংয়ের শেষে রেস্টুরেন্টে বসে দুজনে খেলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আজকে কেন জানি না ডালিয়ার খুব ইচ্ছে করছে স্টেডিয়ামের বাতির নিচে বসে বাদাম খেতে আর আড্ডা দিতে, কিন্তু অরণ্যকে বললে কী ভাববে, সাহস করে বলবে বলবে ভেবে যেন বলতেই পারছিল না। হুট করে বলেই ফেলল, আচ্ছা 10 টাকার বাদাম কিনবেন? তা কিনে যায়, কিন্তু হঠাৎ হলুদ বাতির নিচে বসে আপনার সাথে বাদাম খেতাম, খুব ইচ্ছে করছে, এই জন্য একটু আড্ডা দিতে ইচ্ছে করছে। আইডিয়াটা খারাপ না, দাঁড়াও আমি বাদাম কিনে আনতেছি। অরণ্য ডালিয়াকে দাঁড় করিয়ে রেখে বাদাম কিনে আনলো। দুজনে মিলে স্টেডিয়ামের বাতির নিচে বসলো। কত কথা যে বললো তারা। অরণ্য ডালিয়াকে বাচ্চা বাচ্চা কথাগুলো বেশ উপভোগ করতে লাগলো। আর সত্যি তো ডালিয়া একটা বাচ্চা, কারণ ডালিয়া তো অরণ্যের 18 বছরের ছোট। অরণ্য খুব মনোযোগ দিয়ে ডালিয়ার কথা শ্রবণ করতে লাগলো। ডালিয়া বলতেছে, দেখুন আমাকে আর আপনাকে এ বাতির নিচে কেমন হলুদ হলুদ দেখাচ্ছে, হি হি, হা হা। ডালু, এটাকে সোডিয়াম বাতি বলে। কি বাতি? সোডিয়াম বাতি। এটা আবার কেমন নাম? আমি হলুদ বাতি বলে ডাকবো। হা হা, তোমার যা ইচ্ছা দেখো। এখন কি বাসায় যাওয়া যাবে? অনেকক্ষণ তো আড্ডা হলো, রাত তো বেশ হলো, চারপাশে শান্ত হয়ে যাচ্ছে। চলো গাড়িতে চলো, বাসায় যাই। গাড়িতে উঠতে আজকে মন চাচ্ছে না, চলেন আজকে রিক্সায় যাই, আমার রিক্সা নিয়ে ঘোরার খুব ইচ্ছা। ডালিয়াকে যত দেখছে অরণ্য ততই মুগ্ধ হচ্ছে। এটা ভেবে বিস্মিত হচ্ছে, কত মেয়ে অল্পতেই খুশি হয়ে যায়। তারপর হাসি মুখে অরণ্য উত্তর দিল, আচ্ছা তাহলে ড্রাইভারকে বলি চলে যাওয়ার জন্য, আজকে আমরা রিক্সা নিয়ে যাব। ডালিয়ার লাজুক স্বরে উত্তর দিল, আচ্ছা। তারপর দুজনে মিলে রিক্সায় উঠলো। খোলা আকাশের নিচে রিক্সায় চড়তে দুজনে বেশ ভালোই লাগছে। হালকা মৃদুমন্দ বাতাস দুজনে মনে মনে আরও শরীর শিহরণ দিতে লাগলো। চারিদিকে তাকিয়ে দেখলো ব্যস্ত শহরটা থমথমে নিস্তব্ধতায় হয়ে গেল। ডালিয়া হুট করে অরণ্যের কাঁধে মাথা রাখলো। অরণ্য ও ডালিয়াকে বেশ আটসাটভাবে জড়িয়ে ধরলো। এখন ডালিয়া নিজেকে সবচেয়ে সুখী মনে হচ্ছে। কিছুক্ষণ পর বাসায় ফিরে যা যা কিনলো তা বের করে ডালিয়া দেখতে লাগলো। খেয়াল করলো অরণ্য ডালিয়াকে একটা নীল শাড়ি কিনে দিয়েছে। ডালিয়া শাড়িটা নিয়ে আনন্দে নেচতে লাগলো। ডালিয়ার শাড়ির ভাঁজ খুলে পড়লো। পরার পর ডালিয়া যখন আয়নায় নিজেকে দেখলো, ডালিয়ার মনে হলো ডালিয়াকে একটা নীল পরি রাখছে। ঠোঁটে হালকা লিপস্টিক পরলো, কপালে কালো টিপ পরলো। তারপর অরণ্যর কাছে গেল। অরণ্য ডালিয়াকে সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। ডালিয়ার হেয়ার কাট, শাড়ি আর হালকা শ্বাসটা ডালিয়াকে এত মানিয়েছে যে অরণ্যকে বিহমিত করে দিল। ডালিয়াকে দেখে অরণ্য ডালিয়াকে জড়িয়ে ধরে ডালিয়ার কপালে একটা চুমু দিল। ঠিক এ সময় মাভিয়া আবারও কল দিল। এবার অরণ্য মাভিয়ার কলটা আবার কাটলো। কাটার পর মাভিয়া
আবার কল দিল অরণ্যকে, আবারও কলটা কেটে দিল। বারবার কাটার পর মাবিয়া বারবার কল দিচ্ছিল। তারপর অরণ্য কলটা ধরে। পতিতা পল্লী দ্বিতীয় পর্ব, আর একটা পর্ব আছে, সেটা তৃতীয় এবং লাস্ট পর্ব হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্প পড়বেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।